তাহলে এবার আমরা একটা জিনিস দেখি, তাহলে এই যে E1 এর মান, তাই কি না, E1 বাই E2 না, এরকম না, E1 বাই কি E2 না? হ্যাঁ, আমরা একটু প্রুফ করেই ফেলি, কারণ আমাদের এই প্রুফটা এই সামনে গিয়ে এই যে ভেক্টর ফেজর অ্যানালাইসিস করতে গেলে আমাদের কী করা লাগবে না, এই যে প্রুফ করা লাগবে না, তখন যাতে না লাগে আমরা একটু প্রুফটা করে দিই আর কি। তো দেখো এইখান থেকে আমরা এরকম বলতে পারি, ওই পেজেই করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে E1, তাই কি না, E1 বের করতে পারবো না আমরা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে, N অন ডি ফাই 1 বাই কত বলো ডিটি, তাই কি না। এবং আমরা বলছিলাম যে এইখানে প্লাস মাইনাস কখন দিব, যখন এই জায়গায় আমরা প্লাস মাইনাস দেবো না, যখন চিত্রে আমরা পোলারিটি একবার ব্যবহার করে ফেলছি, নতুন করে আর এখানে কি প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, সিম্পল হিসাব। তাহলে প্লাস মাইনাস দেবো আমরা এখানে, দিব না। ইউন ইকুয়াল টু নাম্বার অফ এর টার্ন ধরো মনে করে N1, এর টার্ন কত বলো N2, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে N1 ডি ফাই 1 বাই ডিটি। দেখো এইখানে যত কারেন্টই ফ্লো হোক, যত ফ্লাক্সই তৈরি হোক, আলটিমেটলি একজন আর একজনকে ক্যান্সেল করার পরে শুধু কি থাকবে, স্বীকার করতো নাকি, যাই ফ্লাক্স ফ্লো হোক, যেরকম বড় ছোট কাটাকাটি যে করে টোরে ফাই 1 তার ব্যাক করতে হবে। তার মানে এবার বলো, যদি ফাই 1 শুধু ফাই 1 রিয়েল ফ্লাক্স, অরিজিনাল ফ্লাক্স, তাহলে এতে যে ভোল্টেজ উৎপন্ন হবে সেটা কার জন্য ভাই, ফাই 1 এর জন্য। ফাই 2 উৎপন্ন হইলেও একসময় কিন্তু সে ভ্যানিশ, ফাই 2 কে ভ্যানিশ, তাই কি না। তাহলে ভাই এই ফাই 1 এর জন্যই এখানে ভোল্টেজ উৎপন্ন হবে, এখানে ভোল্টেজ উৎপন্ন হবে। আমার থেকে বোঝা গেছে না জানি, তোমার মনে হতে পারে অনেকগুলো ফ্লাক্স থাকতে পারে, একবার এ ফ্লাক্স দিবে, আর ভাই এ ফ্লাক্স দিচ্ছে কিন্তু একসময় কি ভ্যানিশ, শুধু কি থাকবে ফাই 1 থাকবে। তাহলে E2 এর মান আর E1 এর মান অনলি ডিপেন্ড করবে কারো, ফাই 1 এর উপর। তাহলে E1 ইকুয়াল টু হবে N1 ইন্টু ডি ফাই 1 বাই ডিটি, ঠিক আছে। E2 কী হবে, E2 ইকুয়াল টু এর টার্ন সংখ্যা ইন্টু হবে ফ্লাক্স ডেরিভেটিভ ফ্লাক্সের, তাহলে ফ্লাক্সটা এর জন্য ফাই 1, এর জন্য কি ফাই 1, ক্লিয়ার তো নাকি। তাহলে ডি ফাই 1 বাই ডিটি, এখানে কি ছিল বলো N1, ডি বাই কত বলো ডিটি, তাহলে ডি বাই যদি ডিটি হয় তাহলে এই ফাই 1 এর মান তো আমরা কী করছি বলো, ফাই 1 কত ফাই এম সাইন ওমেগা টি, তাই কি না। তাহলে এখানে N1 ছিল, ফাই 1 তো আসবে কমন, তাই কি না, ফাই 1 তো কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করে চলে যাবে, বাইরে চলে যাবে, ডি বাই ডিটি, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় কজ ওমেগা টি, এটা তো আসলে পুরোটা টি না, তাহলে ওমেগাটা বাইরে চলে আসবে, তাহলে এটা হচ্ছে কার মান বলো E1 এর মান, ঠিক আছে। এটা গেল এক নম্বর। E2টা বের করে রেখে আসি, E2 আসবে কত N2, ফ্লাক্স একই ডি ফাই 1 বাই ডিটি, তাহলে N2 থাকবে ডি বাই কত বলো ডিটি, ফাই 1 এর মান কত ফাই এম সাইন ওমেগা টি, তাহলে এখানে কত হবে বলো N2 ফাই এম, আর ডিভাইডেড মানে কত বলো ওমেগা আসবে, আর এখানে কত বলো কস ওমেগা টি। এটা পরে লিখে আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, E1 N1 ফাই এম ওমেগা, এটাকে লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস কত বলো প্লাস পাই বাই 2, এটাকে বলতে পারি, একই তো কথা, কসকে লেখা যায় ওরকম। একইভাবে এখান থেকে আমরা কী বলতে E2 ইকুয়াল বলতে পারি N2 ফাই এম ওমেগা সাইন কত বলো ওমেগা টি প্লাস কত বলো পাই বাই 2, এটা কয় নাম্বার বলো 2 নাম্বার, হয়ে গেল, বুঝতে পারছো না কি। এখন 1 নম্বর 2 নম্বর ভাগ করো তো, দেখো তো কী আসে, কী আসে বলেন 1 নম্বর 2 নম্বর ভাগ করলে, E1 বাই কত বলেন E2 ইকুয়াল টু আমরা কত বলতে পারি বলেন N1 বাই কত বলেন N2, বুঝতে পারছেন নাকি বুঝেন না, N1 বাই N2, দেখেন N1 বাই কত হবে N2, বাড়ি তো। এখন দেখো তো যখন এটা আইডিয়াল ট্রান্সফরমার, কী ট্রান্সফরমার বলো আইডিয়াল ট্রান্সফরমার, তখন E1 এর মান আর V1 এর এই এটাকে ধরো সাপ্লাই দিলাম V1, আর এখানে লোডের অ্যাক্রসে পেলাম বলো কত V2, ঠিক না। তাহলে E1 এর মান আর এই V1 এর মান দুজনের মান কি সমান, কারণ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার হইলে আমরা যখন ইকুইভ্যালেন্ট আঁকাবো তখন দেখবো এখানে রেজিস্ট্যান্স থাকে, এখানে রিঅ্যাক্ট্যান্স থাকে, আবার প্যারালাল এরকম 2-3 লাইন থাকে, তাই না, তখন E1 এর মান আর V1 এর মান কি এক হবে, হবে না। কিন্তু এক্ষেত্রে লসলেস ট্রান্সফর্মার, আইডিয়াল ট্রান্সফর্মার কোনো প্রকার কি নাই, লস নাই, তাহলে E1 এর মান আর V1 এর মান দুজনের কি আসবে সমান আসবে, তাহলে E1 ইকুয়াল টু কি V1 বলতে পারি, আবার E2 ইকুয়াল টু কি বলতে পারি V2 বলতে পারি। V1 এর পরিচয় কি সাপ্লাই ভোল্টেজ, V2 এর পরিচয় কি লোডের ভোল্টেজ, E1 এর পরিচয় কি ট্রান্সফরমারের প্রাইমারি অ্যাক্রসে ভোল্টেজ, আর E2 এর পরিচয় কি ট্রান্সফরমার সেকেন্ডারি অ্যাক্রসে ভোল্টেজ। পার্থক্যগুলো বুঝতে হবে, হ্যাঁ E1 V1 এগুলো কিন্তু কি না একই না, V1 এর সাপ্লাই ভোল্টেজ, V2 এর লোড ভোল্টেজ। তাহলে E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2, তাহলে এই ক্ষেত্রে আমরা আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি লিখতে পারি, E1 বাই E2 ইকুয়াল টু কি বলতে পারি বলো V1 বাই E2 লিখতে পারি, বুঝতে পারছেন নাকি বুঝেন, ক্লিয়ার তো নাকি।
এইটাকে কোনগুলো কেটে যাবে না, আমি 1 নম্বর দিনে ভাগ দিলে কি হবে, কেটে যাবে। হ্যাঁ, এইটাকে এই যে এটা কি প্রাইমারি টার্ন, এটা কি বলো সেকেন্ডারি টার্ন। তাহলে টার্ন বাই টার্ন এটাকে আমরা কি টার্নের অনুপাত বলতে পারি না? তাহলে এইটাকে আমরা বলতে পারি এ বলতে পারি, হুইচ ইজ স্ট্যান্ড ফর টার্ন রেশিও। কি রেশিও বলো? টার্ন রেশিও। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এটা কি রেশিও বলেন? টার্ন রেশিও। ক্লিয়ার নাকি? ওকে, তাহলে টার্ন রেশিও। তাহলে এবার দেখেন এইটাকেই আমি কিন্তু আরেকভাবে বলতে পারি 1/k। আর এই শুধু কে এর পরিচয় কি বলো? ট্রান্সফরমেশন রেশিও। পরিচয়গুলো কিন্তু একটু কাবছাপ। হ্যাঁ, ট্রান্সফরমেশন রেশিও। আচ্ছা, এই সম্পর্কে একটু কথাবার্তা বলে নিই, তারপরে আমি ব্যালেন্স ইকুয়েশন আসবে, কোনো সমস্যা নেই। টার্ন রেশিও, টার্ন রেশিও দ্বারা বোঝাবে টার্নের অনুপাত। তার মানে সেটা হইতে পারে কি প্রাইমারি বাই সেকেন্ডারি, অথবা কি বলো সেকেন্ডারি বাই কি প্রাইমারি, যে কোনো একটা হইতেই পারে নাকি পারে না? তাহলে টার্ন রেশিও দুটোই হইতে পারে, হইতে পারে প্রাইমারি বাই সেকেন্ডারি অথবা সেকেন্ডারি বাই কত বলো প্রাইমারি। তুমি যদি এইটা লেখো কোনো সমস্যা নেই, তুমি যদি এইটা লেখো তাও কোনো কি নেই, সমস্যা নেই। কিন্তু তুমি যদি এক অঙ্কে মনে করো এক জায়গায় এটা ইউজ করলা আর কেউ এটা ইউজ করলা, তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পারছেন? একটা অঙ্কে যে কোনো একটা মেনটেন করতে হবে, হয় তুমি প্রাইমারি বাই সেকেন্ডারি দিবে অথবা কি সেকেন্ডারি বাই প্রাইমারি দেবে, এটা টার্ন রেশিও। কিন্তু ট্রান্সফরমেশন রেশিও সবসময় ফিক্সড। এইটার ওপরের সময় কী বসাতে হবে? সেকেন্ডারি বসাইতে হবে, প্রাইমারি বসাইতে হবে, এটা ফিক্সড। আমার কথা কি বুঝছেন নাকি বুঝেন? এইটা একটাই, উপরেরটা কি বলো সেকেন্ডারি টার্ন, আর নিচে কি বলো প্রাইমারি টার্ন। বুঝতে পারছেন? আর টার্ন রেশিও কি দুটোই হতে পারে, প্রাইমারি বা সেকেন্ডারি, সেকেন্ডারি। ইট ডিপেন্ডস আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করে যে তুমি আসলে কীভাবে ডিফাইন করতেছো। তুমি যদি এর মানে কি প্রাইমারি বা সেকেন্ডারি ধরো বা সেকেন্ডারি বা প্রাইমারি ধরো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এই আর কি নিয়ে প্রচুর কনফিউশন, এই নিয়ে মনে করো যে আমার ব্যাচমেটরা প্রচুর মানে কনফিউশনে ভোগে যে এই আর কে এর পার্থক্যটা কি। এ যে কোনো কিছু হতে পারে, প্রাইমারি বাই সেকেন্ডারি, সেকেন্ডারি বাই প্রাইমারি, কিন্তু কে ফিক্সড সেকেন্ডারি বাই প্রাইমারি। ক্লিয়ার? ঠিক আছে, নেন। আচ্ছা, এইটা করার পরে আমরা একটা জিনিস পড়ে আসবো, দেখো ভালো করে। আমরা এইটা আবার একটু ব্যাক করবো। এখানে নতুন একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন। কী পড়বো বলেন? এমএমএফ ব্যালেন্স ইকুয়েশন আমরা পড়াশোনা করবো, এমএমএফ ব্যালেন্স। তাহলে এমএমএফ ব্যালেন্সটা কী আসলে ভালো করে দেখো। যখন লোড ছিল না, তখন কী ছিল না? লোড ছিল না। তাহলে বলো এখানে কারেন্ট ছিল? এখানে কারেন্ট ছিল না। তাহলে কারেন্ট না থাকলে এখানে কি এমএমএফ থাকবে? এখানে কি এমএমএফ থাকবে না। কিন্তু ফ্লাক্স ছিল φ1, লোড লাগালাম, তাহলে এখানে কী তৈরি হলো? কারেন্ট তৈরি হলো। এখানে কি এমএমএফ তৈরি হলো। এই এমএমএফ এর কারণে কী তৈরি হলো বলো? φ2 তৈরি হলো। ওই φ2কে অপোজ করার জন্য এখানে কি 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 প্রয়োগ করা হলো? কারেন্ট নিল, কারেন্ট নিল। কি নিল? কারেন্ট নিল সোর্স থেকে। সোর্স থেকে যখন কারেন্ট নিবে তখন ওই কারেন্টের কারণে কী তৈরি হলো? এখানে এমএমএফ তৈরি হলো। কী তৈরি হলো বলো? এমএমএফ তৈরি হলো। ওই এমএমএফ এর কারণে একে অপোজ করার জন্য φ3 তৈরি হলো, তাই কি না? তাহলে আমরা কি এটা বলতে পারি না ভাই এই φ2-র জন্যই এই φ3 তৈরি হয়েছে? উল্টাভাবে আমরা কি বলতে পারি ভাই, এই এমএমএফ এর জন্য এইখানে যে এমএমএফ তৈরি হয়েছে, এই এমএমএফ এর জন্য এইখানেও একটা এমএমএফ তৈরি হচ্ছে, যাতে ওই এমএমএফকে এই এমএমএফ ব্যালেন্স করতে পারে। কি করতে পারে? ব্যালেন্স করতে পারে, মানে অপোজ করতে পারে আর কি। বুঝতে পারছেন না? বুঝলেন? এই ফ্লাক্স তৈরি হয়েছিল এইখানে এমএমএফ এর কারণে। তাহলে এখানে এমএমএফ তৈরি হবে ওই ফ্লাক্সে কী করার জন্য? অপোজ করার জন্য। যতক্ষণ না এখানে এমএমএফ তৈরি হচ্ছে ততক্ষণ কি এখানে এমএমএফ তৈরি হবে? তৈরি হবে না। আমার কথা কি বোঝা গেছে না? যায়নি? তাহলে এমএমএফ এখানে তৈরি হবে এই এমএমএফকে কী করার জন্য? ব্যালেন্স করার জন্য বা অপোজ করার জন্য। যখন এখানে কারেন্ট ছিল না তখন এখানে এমএমএফ ছিল না, আর যখন এখানে এমএমএফ ছিল তখন এখানে কি ছিল না? এমএমএফ ছিল না, মানে এমএমএফ ছিল না এখানে। এইখানে এমএমএফ আসছে মানে এখানেও কি তৈরি হয়েছে? এমএমএফ তৈরি হয়েছে, তো এই এমএমএফকে কী করতে পারে? অপোজ করতে পারে। বুঝতে পারছেন নাকি বোঝেন? ক্লিয়ার তো? তাহলে ভাই এই এমএমএফ এর মান আর এই এমএমএফ এর মান অবশ্যই কী হতে হবে? সমান হতে হবে, না তো একজন করতে পারবে না, অপোজ করতে পারবে না। এই জন্য আমরা বলতে পারি এমএমএফ ইন সেকেন্ডারি ইকুয়াল টু বলতে পারি এমএমএফ ইন প্রাইমারি। মোট এমএমএফ এর মান কত হবে? যোগফল কত হবে? আন্ডে হবে।
কথা হবে আন্ডে হবে কি না? কারণ একে যদি অপোজ করতে হয় তাহলে এর অপোজিট হওয়া লাগবে, এবং দুইটা মিলে যোগ করে কোনো এমএমএফ থাকবে না। একটু পরে কি ফাই 2 থাকবে, ফাই 3 থাকবে না, তাহলে ঘুরে ফিরে কোনো এমএমএফ থাকবে না, ওভারঅল কোনো এমএমএফ থাকবে না। কথা কি বুঝছেন না? নেট এমএমএফ 0, এই জন্য বলা হচ্ছে, দেখো এখানে শুরুতে আমি কথাগুলো লিখে দিছি যে নেট এমএমএফ এর মান কত হবে, 0 হবে। বুঝতে পারছেন? কিছুক্ষণের জন্য এখানে এমএমএফ তৈরি হবে, ওই এমএমএফকে ব্যালেন্স করার জন্য এখানে এমএমএফ তৈরি হবে, ওই এমএমএফ একজনে ভ্যানিশ করে দেবে, শেষ, কাটাকাটি। বুঝতে পারছেন নাকি বুঝেন? এমএমএফ আর থাকবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? তাহলে এমএমএফ ব্যালেন্স করে গেছে, এই ব্যালেন্সিংটাকে বলা হয় এমএমএফ ব্যালেন্স বলা হয়। আমরা সেই টপিক অল্প একটু ছোট টপিক শুরু করবো, সেটাকে আমরা বলছি এমএমএফ ব্যালেন্স। সেটাকে আমরা কি বলতে বলেন? এমএমএফ ব্যালেন্স, দেখি না? তাহলে এর এমএমএফ আর এর এমএমএফ দুজনের এমএমএফ কী হবে? সমান হবে। তাহলে আগে এর এমএমএফ দেখি। এর এমএমএফ কত? টার্ন সংখ্যা ইন্টু এর কারেন্ট। এর টার্ন কত বলো? N2। এর কারেন্ট কত বলো? I2, তাই কি না? তাহলে N2 I2 এর এমএমএফ সমান হবে কার? এর এমএমএফ। টার্ন কত? N1, কারেন্ট কত? I1। তাহলে কত হবে? N1 ইন্টু কত হবে বলো? I1। তাহলে অতএব আমরা কি বলতে পারি বলো ভাই? N2 বাই কত, সরি N1 বাই N2 ইকুয়াল আমরা কি বলতে পারি বলো? I2 বাই I1। বুঝতে পারছো সূত্রগুলো কোথা থেকে আসে? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? N1 বাই N2 কত? I2 বাই I1। একমাত্র দেখো এইটাই উল্টা। দেখো N1 বাই N2 সমান E1 বাই E2 সমান V1 বাই V2। উপরে সব 1 1 1 2 2 2, নিচে সব কিন্তু এক্ষেত্রে কি? উপরে N1, উপরে প্রাইমারি, নিচে সেকেন্ডারি। এখানে কি? উপরে সেকেন্ডারি, নিচে কি? প্রাইমারি। বুঝতে পারছেন নাকি বুঝেন না? তাহলে আমরা একটু ফাইনালি সেই ইকুয়েশনটা লিখে ফেলি যে ভাই E1 বাই E2 লিখতে পারি কিনা? ইকুয়াল টু কি লিখতে পারি বলো? N1 বাই N2 পারি লিখতে। যেহেতু আইডিয়াল, তাহলে E1 এর মানে কার সমান হবে? V1 এর সমান। E2 এর মানে কি? V2 এর সমান। V1 এর পরিচয় কি বলছিলাম? V1 এর পরিচয় কি বলছিলাম? সোর্সের ভোল্টেজ। আর V2 এর পরিচয় কি বলছিলাম? লোডের ভোল্টেজ। হ্যাঁ। আর E1 এর পরিচয় কি বলছিলাম? প্রাইমারি অ্যাক্রসের ভোল্টেজ। V2 এর পরিচয় কি বলছিলাম? সেকেন্ডারি অ্যাক্রসের ভোল্টেজ। ইকুয়াল টু, তাহলে N1 বাই N2 থাকলে তারা আমরা কি লিখতে পারি বলো? I2 বাই I1 বলতে পারি। এই পুরা জিনিসের রেশিওগুলোকে আমরা কি বলতে পারি? টার্ন রেশিও বলতে পারি। এটাকে আমরা বলতে পারি কি বলেন? টার্ন রেশিও। আর এখানে আমরা কি লিখতে পারি? 1 বাই কে। কে এর পরিচয় কি বলছিলাম বলো? ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিওর সংজ্ঞা কি বলেন? সেকেন্ডারি বাই হচ্ছে কত? প্রাইমারি। I2 বাই I1 তো ট্রান্সফরমেশন রেশিও বলতে পারি না। না না না, ভালো করে বোঝেন, সাবধানে বোঝেন। N2 বাই N1 ভাইয়া, N2 বাই N1। এটা তো শুধু কে। শুধু কে? 1 বাই কে। এই N2 বাই N1 এদিকে তাকান, এদিকে তাকান। 1 বাই কে, তাই কি না? তাহলে কি এর মান কত বসাচ্ছে বলো? N2 বাই N1। তাহলে N1 বাই N2। হ্যাঁ, N2 বাই N1 ঘুরে ফিরে সেটা কি হয়ে যাবে? N1 বাই কি হয়ে যাবে? N2। এই যে N1 বাই N2 সমান 1 বাই কে লিখতে পারি। N1 বাই N2 সমান আমরা কি লিখতে পারি? 1 বাই কে লিখতে পারি। তাহলে যে I2 বাই I1 আহা, ওটা তো টার্ন রেশিও, টার্নের রেশিও, নট কারেন্টের ভোল্টেজের রেশিও। একবার কি বলছে? কারেন্ট ভোল্টেজ রেশিও। টার্ন রেশিও কি রেশিও বলেন? টার্নের রেশিও, টার্নের রেশিও, টার্নের রেশিও। বুঝতে পারছেন নাকি বুঝেন নেই? তাহলে এইভাবে আমরা মোটামুটি বলতে পারি, ঠিক আছে? তবে এই জিনিসগুলো আমরা বলতে পারবো, এইটা আমরা বলতে পারবো কখন? আইডিয়াল হবে তখনই বলতে পারবো, তাই কি না? এই পুরো সূত্রটাই কার জন্য প্রযোজ্য? আইডিয়ালের জন্য প্রযোজ্য। পুরো সূত্রটাই কার জন্য প্রযোজ্য বলো? আইডিয়ালের জন্য প্রযোজ্য। বুঝতে পারা গেছে না জানি? তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের সেই অবস্থা কি। হ্যাঁ, পারা যাবে তো নাকি? ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এমএমএফ ব্যালেন্সের ইকুয়েশন লিখতে পারলাম আমরা। এতক্ষণ ধরে আইডিয়াল ট্রান্সফরমারের প্রচুর থিওরি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, কোন টাকার উপর ডিপেন্ড করে, কেন লোড লাগানোর আগে কারেন্ট ছিল না, হঠাৎ করে লোড লাগালাম আর কারেন্ট চলে আসলে একটা অবাক করা বিষয়, ভূতের ব্যাপার। সেটার ব্যাখ্যা একদম প্রপার হতে দিছি। হ্যাঁ, আর দেন আমরা অনেক কিছু পড়ছি আজকে। হ্যাঁ, তো আমরা এখন চলে যাবো কোথায় বলো? এইটা ফেজর ডায়াগ্রামে চলে যাবো। কোথায় যাবো বলেন? ফেজর ডায়াগ্রামে চলে যাবো আমরা। ওকে, তাহলে ফেজর ডায়াগ্রামটাকে আমরা বলে থাকি টাইম ফেজর ডায়াগ্রাম। টাইম লাগবে না আমাদের, যেহেতু আমরা প্রুফগুলো করে রেখে আসছি। টাইম ফেজর ডায়াগ্রাম একই লেকচার 2বার রেকর্ড করা হচ্ছে। দেখলে ভালো লাগলো না, কালকে আবার রেকর্ড করতে বসলাম। শেষ আমি পুরো ধ্বংস, ঠিক আছে? তাহলে টাইম ফেজর ডায়াগ্রাম কি?
টাইম ফেজর ডায়াগ্রাম হচ্ছে এখানে যতগুলো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ছিল এই জায়গায় যতগুলো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ছিল ওই সবগুলোকে আমি কী করবো এখানে প্লেস করতে হবে। কথা কি বলছেন নাকি বোঝেন? যতগুলো কী ছিল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ছিল, কী কী ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ছিল? ইলেকট্রিক্যাল রাশি কী কী ছিল? ফ্লাক্স, E1, E2, I1, I2, V1, V2, আর কি ছিল? তাহলে সব ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমাদের এই ফেজরের মাধ্যমে কী করতে হবে? প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? তাহলে আমরা প্রথমে আমাদের একটা রেফারেন্স এঁকে নেই। এখানে ধরো এই যে আমাদের রেফারেন্স, ঠিক আছে? ওকে, উইথ রেসপেক্ট টু টি, টাইম হচ্ছে আমাদের রেফারেন্স। বুঝতে পারা গেছে? তাহলে শুরুতে দেখাই, ফাইটা দেখাই, 1, 2, 3, অ্যাট লাস্ট কে ছিল? 3 ছিল অ্যাট লাস্ট। কাটাকাটি করে শুধু কি ছিল? আস্তে আস্তে কথা বলেন। 5m এখানে শুধু কি 5 সাইন ওমেগা, তাই না? প্লাস কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে শুরু করবে কোথা থেকে? 0 ডিগ্রি থেকে শুরু করবে। এসে 0 ডিগ্রি থেকে তারা শুরু করলো। মাইন্ড করবেন না, অনেক পেঁচাল গোছাল হবে, একদম মাইন্ড করবেন না। তারা খাতা দেখা যায় এখানে। ঠিক আছে, এটা পরিচয় কি বলেন আপনাদের? 5-1 আমরা এই পর্যন্ত একটা বাউন্ডারি করে দিলাম যে আমরা সব এই রেঞ্জের ভেতরে কী করবো? আঁকাবো। বুঝতে পারছেন? 5-1 চলে গেল। এবার আসেন আমরা এখানে E1টা আঁকাই। E1টা কাছে বলেন n1 5m ওমেগা সাইন কত বলেন? ওমেগা টি প্লাস কত? প্লাস 90 ডিগ্রি। এই যে E1, এই যে একটাকে প্রুভ করে আসলাম আমরা। E1 n1 5m ওমেগা সাইন ওমেগা টি প্লাস কত? 5/2। একইভাবে E2 কি আর বলো? একই জিনিস, n2 5m ওমেগা সাইন কত বলেন? ওমেগা টি প্লাস কত? 90 ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি থেকে শুরু হয়? 0 ডিগ্রি থেকে শুরু হবে। তাহলে শুরু হবে কোথা থেকে? প্লাস 90 না -90, উল্টা। হ্যাঁ, প্লাস 90 মানে আগায় যাবে আর কি। আগায় যাওয়া মানে এইদিকে না, আগায় যাওয়া মানে এইদিকে এইদিকে যাওয়া। এইদিকে যাওয়া মানে কি? পেছনের দিকে যাওয়া মানে আগায় যাওয়া। ঠিক আছে? প্লাস 90 মানে কি? এইটুক কি? এইটুক আছে 90 ডিগ্রি। প্লাস তবে কোন দিকে বলো? এই যে -90 থেকে, তাই কি না? তাহলে ধরে নিই প্রথমে আমরা E1 আঁকাই। ঠিক আছে, আগে বলে নেই। দেখো E1 এর চেহারা দেখতে যেরকম হবে E2-র চেহারাও কি ঠিক সেরকম দেখতে হবে, তাই কি না? E1 যেখান থেকে শুরু করবে E2ও কি সেখান থেকে শুরু করবে, কিন্তু পার্থক্য হবে কোথায়? এই টার্ন সংখ্যা পার্থক্য হবে, তাই না? আমরা যদি এরকম বলে দিই ভাই n1 এর মানটা বড়, সরি n1 এর মানটা ছোট, এরকম যদি বলি n1 এর মানটা কি ছোট কার থেকে বলো? E2 n2, তাহলে কোন ট্রান্সফর্ম হবে তাহলে বলো? স্টেপ আপ ট্রান্সফর্মার। কেন স্টেপ আপ? কারণ সেকেন্ডারি টার্ন সংখ্যা কি বেশি আর প্রাইমারি টার্ন সংখ্যা কম। তাহলে সেকেন্ডারি টার্ন সংখ্যা বেশি হওয়া মানে কি এর অ্যাক্রসে ভোল্টেজ বেশি হওয়া, স্টেপ আপ। তো এটাকে আমরা কি বলে? স্টেপ আপ, তাই কি না? তাহলে স্টেপ আপ ট্রান্সফর্মার। তাহলে n2-র মান যদি বড় হয় তাহলে E2-র মানও কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। n1 এর মান যদি ছোট হয় তাহলে বলো E1 এর মানও কী হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ক্লিয়ার তো নাকি? তাহলে E1 যেখান থেকে শুরু হবে E2 সেখান থেকে শুরু হবে। তাহলে কে বড় হবে? E2 বড় হবে। তাহলে E2 আগে আঁকাই নিয়ে নাও। এই যে E2, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? এটা কি আঁকালাম আমরা? সেই E2 আঁকালাম। তাহলে E2 যেখান থেকে শুরু হচ্ছে বা E1ও কি একই জায়গা থেকে শুরু হবে, কিন্তু সমস্যাটা কোথায়? অ্যামপ্লিচিউড কী হবে? কমে যাবে। এই যে E2 এখানে ছিল, E1 এ যেখান দিয়ে যাবে, E2 এখান দিয়ে ছিল, E1 এখান দিয়ে যাবে, মানে জাস্ট অ্যামপ্লিচিউডটা এই যে এখান থেকে শুরু হচ্ছিল ওই যে ওখানেই কী হবে? এ ছোট হয়ে গেল। ঠিক আছে, বোঝো নাই চয়ন সাহেব? তাহলে যেখানে 0 হচ্ছে এও কোথায় 0? ওখানেই 0 হবে, তাই কি না? এই যে সেখানে কী হচ্ছে বলেন? আপনি এটাকে এরকমভাবে দেখাইতে পারেন, এটাকে আপনি আরও উঁচু করে এভাবে দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। E2, তাহলে এটা কী হবে? ছোটোটা কী হবে? E1 হবে না? এই ছোটোটা এই যে E1। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ঠিক আছে, হলো। তাহলে এই যে E2 দেখালাম, E1 দেখালাম। তাহলে ভাই E2 যেটা ওইটাই V2, E1 যেটা ওইটাই কি বলো? V1। বাকি থাকলো কি শুধু কারেন্ট।
φ1 হলো, E1 হলো, E2 হলো, V1 হলো, V2 হলো, বাকি থাকলে কি বলো? কারেন্ট। এখন কারেন্ট আসলে ডিপেন্ড করবে কার উপর? লোডের উপর ভাই। কারেন্ট কিন্তু ট্রান্সফরমারের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে না, কারোর উপর ডিপেন্ড করবে না, কারেন্ট শুধু ডিপেন্ড করবে কার উপর? লোডের উপর। লোডের উপর ডিপেন্ড করবে। লোড যেরকম কারেন্ট হবে সেরকম। কারেন্ট ডিপেন্ড করে কার উপর? লোড যেরকম হবে কারেন্ট কী হবে সেরকম হবে। এখন লোড তো বিভিন্ন প্রকার হয়। আমরা লোড ধরতে পারি, রেজিস্টিভ ধরতে পারি। এখন রেজিস্টিভ হলে কী হবে? এই যে E2 রেজিস্টিভ কি ইনফেজে থাকে না কারেন্টার ভোল্টেজ? রেজিস্টিভ হলে কারেন্টার ভোল্টেজ কী থাকে? থাকে। তো তাহলে ভোল্টেজ যেভাবে থাকবে কারেন্টও কি একই ফেজে থাকবে। অর্থাৎ যদি সেটা পিওর রেজিস্টিভ লোড হয় তাহলে ভোল্টেজ যেখান থেকে শুরু হয়েছে কারেন্টও কি একই জায়গা থেকে কী হবে? শুরু হবে। কিন্তু আমরা ওইটাকে না ধরে আমরা RL লোড ধরি। কী লোড ধরি বলেন? RL লোড ধরি। বুঝতে পারা গেছে? কী লোড ধরলাম? RL লোড ধরলাম। তাহলে RL লোড ধরলে কারেন্ট কী করবে? ল্যাগ করবে। কারণ ইন্ডাকটিভ লোড যেহেতু, তাহলে কারেন্ট কী করবে? ল্যাগ করবে। কার কাছ থেকে ল্যাগ করবে? যার যার ভোল্টেজ তার কাছ থেকে ল্যাগ করবে। এই যে I2, তাহলে ওকার কাছ থেকে ল্যাগ করবে? ওর কাছ থেকে। I1 ওকার কাছ থেকে ল্যাগ করবে। E1 বা V1 দুটো তো একই, এই দুটোই তো একই। তাহলে I1 কার কাছ থেকে ল্যাগ করবে? E1 এর কাছ থেকে ল্যাগ করবে। আর I2 কার কাছ থেকে ল্যাগ করবে? E2 এর কাছ থেকে ল্যাগ করবে। বুঝেন না কথাটা? তাহলে ধরে নিলাম কী লোড বলেন? RL লোড আমরা ধরলাম। তাহলে RL লোডে I1 আর কত বলো? I2। তাহলে I2 কী করবে? ল্যাগ করবে। কার কাছ থেকে ল্যাগ করবে? E1 এর কাছ থেকে। হ্যাঁ, I2 কী করবে? ল্যাগ করবে। কার কাছ থেকে ল্যাগ করবে? E2 এর কাছ থেকে, ঠিক না? ফাই অ্যাঙ্গেল পরিমাণ কি ল্যাগ করবে, তাই কি না? তাহলে ল্যাগ করা মানে কি? মাইনাস ফাই না? ল্যাগ করা মাইনাস ফাই না? আর মাইনাস ফাই মানে কি? প্লাস ফাই না? ল্যাগ করা মানে কি? পিছায় যাওয়া। পিছায় যাওয়া মানে কি? পরে থেকে শুরু করা। ল্যাগ মানে পিছায় যাওয়া মানে কি? পরে থেকে শুরু করা। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ল্যাগ মানে পিছায় যাওয়া মানে কি? কোথা থেকে শুরু করবে? সে পরে থেকে শুরু করবে। তাহলে দেখো চিন্তা করো যে E1 শুরু করছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে শুরু করছে। E1 শুরু করছে কোথা থেকে? এইখান থেকে। এই কথা বুঝো। E1 কে যেভাবে শুরু হয়েছে না? তাহলে E1 যেখান থেকে শুরু হয়েছে এই কি তার একটু পর থেকে শুরু হবে। E1 যেখান থেকে শুরু হয়েছে I1 তার কি ল্যাগই মানে পরে শুরু হবে। এই যে পরে শুরু হলো। যে কোনো মান নিতে পারি আমরা। হ্যাঁ, ফাই আমরা তো জানি না কত মান হবে। ঠিক আছে, তাহলে E1 এর মান আবার দেখো এখানে 0 হয়েছে। তাহলে 0 পয়েন্টগুলো সরাই দিই, তাহলে হচ্ছে অতটুকু পরিমাণ 0 পয়েন্টগুলো আমরা সরাই দিই এখানে। ঠিক আছে, এখন বলো I1 বড় হবে না I2 বড় হবে? অবশ্যই। হ্যাঁ, আমরা কি একটু কি জানলাম? I2 বাই I1 সমান কি N1 বাই কি N2 না? বলে আসলাম একটু আগে, এটা প্রুফ করে রেখে আসছি আমরা। I1 বাই I2 সমান কি N1 বাই কি I2 বাই N সমান কি N1 বাই N2। আর এটা মানে কি না, ঠিক না? এখন দেখো আমরা যদি এরকম বলি তাহলে N1 যেহেতু ছোটো আর N2 কি বলো? বড়। তাহলে এর মানটা কেমন হবে? 0 থেকে কম, মানে 0 হবে কেমন? 0 পয়েন্ট সামথিং হবে, তাই কি না? কারণ N1 যেহেতু ছোটো আর N2 কি বড়, তাহলে এর মান কি 0 পয়েন্ট সামথিং হবে। তাহলে I1 এখানে নেই, আমরা এরকম লিখতে পারি I1 সমান I2 ডিভাইডেড বাই কত? A, তাই কি না? তাহলে 0 পয়েন্ট সামথিং দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয় সেই রেজাল্টটা আসলে বেড়ে যায় অনেক। বুঝতে পারছেন? তাহলে I2 কী হবে? ছোটো, আর I1 কি বড়। I2কে 0 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ দিলাম, তাহলে I2 চেয়ে মান কি বড় হয়ে যাবে I1। তাহলে I1 হবে বড় আর I2 হবে কি ছোটো। তাহলে I1 যদি বড় হয় I1কে বড় অ্যাম্প্লিটিউড দেখাবো আর I2কে ছোটো অ্যাম্প্লিটিউড। আগে I1 আঁকাই, তাহলে ধরো এই যে I1 আঁকালাম, এই যে তাহলে এখান থেকে শুরু হবে এই যে এখানে আর কি এখানে, তাই না? ঠিক আছে, এটা কি বলো? I1 গেল, I1 বড় আর I2 কি দেখাবো? ছোটো দেখাবো। I2 কি দেখাবো? ছোটো। তাহলে I1 যেখান থেকে দেখো I1 আর I2 এর মধ্যে তেমন কোনো তো একই না সংখ্যা না, একই সংখ্যা না। তাহলে এ যদি সংখ্যা এর কোনো অ্যাঙ্গেল আছে? এ তো রিয়েল নাম্বার, এর কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে I2-র যে অ্যাঙ্গেল থাকবে I1-এর কি থাকবে? সেম অ্যাঙ্গেল থাকবে। তাহলে I1 যেখান থেকে I1 যেখান থেকে শুরু হয়েছে I2কে সেখান থেকে কী হবে? শুরু হবে, কিন্তু মান কী হবে? কমে যাবে। এই যে হ্যাঁ, শুধু মান কী হবে? কমে যাবে, অ্যাম্প্লিটিউড কমে। এই যেখানে শেষ হলো এই যে কমে গেল, তাহলে এটাকে আমরা কী বলতেছি বলো? I2। এই হচ্ছে টাইম ফেজর ডায়াগ্রাম। বুঝতে পারছেন? এখন এইটা পরীক্ষা রাখাতে আঁকানো কি বেশ সময় সাপেক্ষ এবং মেজাজ খারাপ করার একটা বিষয়, তাই না?
এইটা এইভাবে আমরা রাখাবো না, তার মানে আমরা টাইমকে এবার রেফারেন্স ধরবো না, আমরা রেফারেন্স ধরবো অন্য কিছুকে আমরা রেফারেন্স ধরবো। বুঝতে পারছেন? সেইটা আমরা একটু দেখে আঁকাইতে পারি কিনা দেখো এবার আসো। তাহলে দেখেন লাগবে না, এটা লাগবে না। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটা রেফারেন্স লাগবে না, দোষ হাত আছে কি জন্য না, এটাকে ধরলাম রেফারেন্স না, ঠিক না? এটা রেফারেন্স, তাহলে এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে 0 ডিগ্রি বরাবর দেখো তো আছে কি? ফাই আছে না? এই যে ফাই আছে কি না? তাহলে রেফারেন্স হচ্ছে আমার ফ্লাক্স, ফ্লাক্সকে ধরবো রেফারেন্স, ফ্লাক্সে কি ধরলাম? রেফারেন্স ধরলাম, কারণ ফাই ইকুয়াল টু ফাই এম প্লাস সাইন ওমেগা টি প্লাস কিছু না মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে একমাত্র ফাই আছে কত ডিগ্রি বরাবর? 0 ডিগ্রি। তাহলে সেই 0 ডিগ্রি বরাবর কাকে রেখে দিলাম? ফাই রেখে দিলাম, ব্যাস। তাহলে এটা এখন কত ডিগ্রি বরাবর আছে বলো? 0 ডিগ্রি। বুঝতে পারছেন নাকি বোঝেন না? তাহলে দেখেন তো এবার ইওয়ানে আসেন, ইওয়ান দেখেন তো কত ডিগ্রি আছে? প্লাস 90 আছে না? কত ডিগ্রি আছে? প্লাস 90, তাই কি না? তাহলে 0 ডিগ্রি থেকে প্লাস 90 এই যে অ্যান্টি ক্লক। বুঝতে পারছেন? তাহলে এই বরাবরে কি দেখাবো বলেন? E1 দেখাবো। এই বরাবর কি দেখাবো বলেন? E1 দেখালাম, এটাকে আমরা কি বলছি? E1। এখন স্টেপ আপ না, এটা কি বলে? স্টেপ আপ কি না? তাহলে E1 দেখো তো আমরা কি বলতেছি? E1 এর কত? প্লাস 90। দেখেন E2 এর কত বলো? প্লাস 90। তাহলে E2 কোন দিক থাকবে? এই একই দিকেই থাকবে, কিন্তু একটু কি থাকবে? কিছুটা বড় হবে, হ্যাঁ, কারণ স্টেপ আপ ট্রান্সফরমার N2 বড়। এই যে একটু বড় দেখালাম, এই যে এটা, এই যেখান থেকে একদম একটু পুরাটা কি? E2। তাহলে E2 যা, V2 তাই, E1 তাই, V1 তাই। দেখেন এটা দেখানো সোজা নাকি? এটা দেখানো সোজা? তাহলে আমরা এই রাখাবো। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? ওয়েভ ডায়াগ্রাম দেখাবো না, ফেজর কখনো ওয়েভ ডায়াগ্রাম দেখাবো না। ফেজর আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করবো, ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবো। বুঝতে পারছেন না? অবশ্যই ফেজর, এটাও ফেজর, এটাও ফেজর। বুঝতে পারছেন? যেটা ফেজরের কি ফর্ম? ওয়েভ ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম। বুঝতে পারছেন নাকি? বুঝেন? এবার দেখেন, এবার তাহলে V1 গেলে V2 গেলে কারেন্ট দেখা যাবে না ভাই, কারেন্ট। তাহলে কারেন্ট কি? কারেন্ট কি ল্যাগ করবে না? I1 কি করবে? ল্যাগ করবে। কার কাছ থেকে ল্যাগ করবে? E1 এর কাছ থেকে ল্যাগ করবে। কার কাছ থেকে? E1 এর কাছ থেকে ল্যাগ করবে না? তাহলে ল্যাগ করা মানে কি? E1 এর কাছ থেকে ল্যাগ করবে, মানে এই যে E1 এর কাছ থেকে সে ল্যাগ করবে। আগের বার তো আমরা একটা অ্যাঙ্গেল জানতাম, অ্যাঙ্গেল জানছি বিদায় সরাসরি অ্যাঙ্গেল বসাই দিছি, কিন্তু এবার কি অ্যাঙ্গেল জানি আমরা? তাহলে ল্যাগ করবে। কার কাছ থেকে ল্যাগ করবে? E1 এর কাছ থেকে। তাহলে E1 এর কাছে আসো, এই যে E1 আসছো, এই যে E1 এর কাছে আসছো। এবার E1 এর থেকে ল্যাগ করো। ল্যাগ করা মানে কোন দিকে? এই যে ক্লকওয়াইজ। ল্যাগ করা মানে কি বলো? ক্লকওয়াইজ। তাহলে এই যে ল্যাগ করা মানে ক্লকওয়াইজ গেলাম, তাই কি না? এবং আয়নের মানটা কেমন হবে? বড় হবে না আয়নের মানটা? যার ভোল্টেজ বড় তার কারেন্ট কম, আর যার ভোল্টেজ কম তার কারেন্ট কি? বেশি। ট্রান্সফরমারের সংজ্ঞাই আমরা এরকম, ট্রান্সফরমার কোনো প্রকার এই পাশে যে পরিমাণ পাওয়ার দেব, ট্রান্সফরমারের ঠিক এই পাশে কি পরিমাণ পাওয়ার যাবে? ঠিক সেম পরিমাণ পাওয়ার যাবে। ট্রান্সফরমার মনে পড়ে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র ভোল্টেজকে এবং কারেন্টকে পরিবর্তিত করে কি পাওয়ার এক পাশ থেকে অন্য পাশে কি করে? সাপ্লাই করে, ট্রান্সফার করে, পাওয়ার কোনো পরিবর্তন করে না। তার মানে কি পাওয়ার পরিবর্তন করা মানে কি? যে পাশের ভোল্টেজ বেশি সে পাশে কারেন্ট কি দিতে হবে? কম। যে পাশের ভোল্টেজ বেশি সে পাশে কারেন্ট কি দিতে হবে? কম হতে হবে। যে পাশের ভোল্টেজ কম সে পাশে কারেন্ট কি বেশি দিতে হবে? দুটো মিলে ব্যালেন্স হতে হবে, তাই কি না? তাহলে E1 এর ভোল্টেজ কম, তাহলে I1 কে আমার তো বড় হইতে হবে। তাহলে I1 মনে করে বড় সড়ো দেখালাম, ঠিক আছে? এটা কি বলো? I1 না, তাই কি না? আর I2 কি থাকবে? ওই একই বরাবরই থাকবে, কিন্তু শুধু কি হবে? অ্যাম্পলিটিউড কি হবে? কম। এই যে অ্যাম্পলিটিউড কমে দিলাম, এই যে এটা কত? I2, ঠিক না? বুঝতে পারা গেছে না? জানি এইটা হচ্ছে অবশ্যই ভেক্টর ডায়াগ্রাম। বুঝতে পারছেন? এখন ফাই কতটুকু হবে? এই যে এতটুকু হবে কি? ফাই। E1 এবং I1 এর মধ্যেও ফাই হবে, আবার E2 I2 একই অ্যাঙ্গেল হতো, তাই না? E1 I1 এর অ্যাঙ্গেলটাকে বললো ফাই 1, আর E2 I2 এর মধ্যকার অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? বুঝতে পারছেন? একই তো, কারণ একই, ঠিক না? E1 আর এই যে I1 এদের মধ্যকার অ্যাঙ্গেল কি? যা হবে। E2 আর I2 এদের মধ্যকার অ্যাঙ্গেলও কি হবে? তাই হবে। মজার বিষয় হচ্ছে যে তোমাদের বইতে এরকম আঁকায় না, তোমাদের বইটা অন্যরকমভাবে আঁকানো। তোমাদের বইটা কীভাবে আঁকানো? তোমাদের বইটা আঁকানো এই E2কে ওরা এই বরাবর রাখে নাই, বুঝতে পারছেন? এই E2কে এই বরাবর রাখছে, নিচের দিকে দিছে। নিচের দিকে যাও, সমস্যা নেই, তোমাদের বইটা দেখা যায়। না না না, আরসি লোড না, এটা -E2 দিছে, ইকুয়াল টু -V2। আর এর যে কারেন্ট সেটাকে এই বরাবর না রেখে এই বরাবর রাখছে, ঠিক অপোজিট বরাবর রাখছে, তাই কি না? এটা কত? -I2। মানে এরকম দেখানোর উদ্দেশ্য হচ্ছে
তোমাদের বইতে করছে কি প্রাইমারিগুলোকে এক পাশে দেখাইছে, সেকেন্ডারিগুলো কি পাশে দেখাইছে, এক পাশে দেখাইছে। কিন্তু দেখো ঘুরে ফিরে কিন্তু এইটাই পাবো আমরা। কীভাবে? এইটার চিহ্ন ওরা কি দিছে -e2। আমি যদি এটাকে 180 ডিগ্রি এভাবে ঘোরাই দিই তাহলে এর চিহ্ন কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস লাগবে, ওই মাইনাসে কি প্লাস হবে। দেখো তো এটা পাশে কী দিচ্ছে -i2, এটাকে যদি ঘুরে আমরা এই পাশে দিই তাহলে ওর সামনে আরেকটা মাইনাস লাগবে, ওই মাইনাসে কী হবে +i2। বুঝতে পারছেন নাকি? বুঝেন? তাহলে এই হচ্ছে আমাদের কী ডায়াগ্রাম বলেন, ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে, আমরা এইগুলোর না বলি। হ্যাঁ, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এবং আমরা যদি দু একটা কথা বলি, আর বলতে ইচ্ছা করছে না তারপরও বলি, যে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সম্পর্কে দু একটা কথা বলি। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলতে আমরা কী বুঝি? ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেলটাকে আমরা কী বলি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে আমরা এখানে দুইটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাবো। কার? প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল, প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে একটা পাবো প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাবো, আর একটা কী পাবো? সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাবো। মজার বিষয় হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখো E1 I1 এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে E2 I2 এর মধ্যেও কি ঠিক একই অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা বলতে পারি আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারির পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ইকুয়াল টু কী বলতে পারি বলো? সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সবসময় কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, শুধু এটা কার ক্ষেত্রে হবে? আইডিয়ালের ক্ষেত্রে। আইডিয়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি ভাই প্রাইমারির পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যা সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কী হবে? একই হবে। বুঝতে পারছেন? তো একই হওয়ার কারণ, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হবে না, কোনো দিকে হবে না। প্র্যাকটিক্যালি এটা একরকম, ওটা একরকম। কিন্তু এইটার হচ্ছে কেন সেটার কারণটা যদি আমরা একটু থিওরিটিক্যালি বোঝার ট্রাই করি, না ভেক্টরিক্যালি দেখলাম তো সমান হচ্ছে, কিন্তু কেন সমান হচ্ছে? দেখো শুরুতে কিন্তু φ1 ছিল, শুরুতে কী ছিল? φ1। I2ও ছিল না, I1ও ছিল না, ঠিক না? যখন I2 তৈরি হলো তখন কী তৈরি হলো? φ2 তৈরি হলো। φ2কে অপোজ করার জন্য কী তৈরি হলো? I1 তৈরি হলো। তার মানে আমরা কী বলতে পারি? আমরা বলছিলাম না I2 তৈরি হওয়ার সাথে সাথে কী তৈরি হচ্ছে? I1 তৈরি হচ্ছে। তার মানে I2 যেরকম বিহেভিয়ারের হবে ভাই I1ও কি সেরকম বিহেভিয়ারের হবে। বুঝতে পারছেন নাকি বোঝেন না? I2 যেরকম বিহেভিয়ারের হবে I1ও কি সেম বিহেভিয়ার হবে। যে কারণে দেখা যাচ্ছে যে এই প্রাইমারি ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আর সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, দুজনের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি মোটামুটি সমান। বুঝতে পারছেন নাকি বুঝেন? নেন আমাদের এই কী জানি বলে এই আইডিয়াল ট্রান্সফরমার শেষ করলাম মোটামুটি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ডট কনভেনশনের পর হচ্ছে আমরা কী করবো? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ঢুকে যাবো। ঠিক আছে।